ফোন করে। আপনি চিৎকার করার চেষ্টা করেন, এই বাধা দেওয়ার চেষ্টা আমাকে করেন। বলেছে তুই কি জীবন চাস নাকি চিৎকার করবি, যদি মরতে চাস তাহলে চিৎকার কর। আমি আর সাহস পাইনি, কারণ রুমের মধ্যে টোটাল আমি একা। আমাকে যদি মেরে ফেলে, আমি দিন শেষে এটা ভয় পেয়েছি, আমাকে যদি মেরে ফেলে। ঠিক ওই দিন আবার আমাকে কল করে যে সুমাইয়া আমি আসছি। আমি বললাম না, আমি এটা আর সমর্থন করব না। মানে আমাকে বলে তুই তো জানোস না আমি তো ভিডিও করে রেখেছি, যদি এখন তুই অস্বীকার করিস তাহলে আমি তোকে নেটে এটা ভাইরাল করে দিব। আমি সংসার করতে চেয়েছি, আমি এখনো সংসার করতে চাই ভাইয়া, এখনো চাই, স্টিল না আমি সংসার করতে চাই। তা আমি কোনো উপায় পাইনি। মানে এইগুলা কেন? আমি এখন ওই বাসায় যেতে পারি না। ওই বাসায় গেলে আমার তো নিঃশ্বাসটা আটকে আসে। এখনো বাসা ছাড়ি নাই। উনি আসবেন। ওই অভিশপ্ত বাসা আপনি এখনো ছাড়েন নাই, যেই বাসায় আপনার সঙ্গে জোর করে মিলিত হয়েছে, যে বাসায় আপনাকে আটকায় রাখছে, দিনের পর দিন অমানুষিক অত্যাচার করছে, যে বাসা ছেড়ে চলে গেছে, আপনি সেই বাসায় এখনো পড়ে আছেন। এটা আপনার ভালোবাসা বোন? রাত্রে পিটাইতো, সকালবেলা অফিসে যেত, আবার সন্ধ্যার সময় এসে একটু যত্ন করতো, আবার আপনি সব ভুলে যেতেন। একবার এসেছে ঘুরতে, সেটা হচ্ছে এই যে রবীন্দ্র সরোবর, সবার সামনে আমাকে মারলো, সবাই তাকিয়ে তাকিয়ে দেখলো, কেউ কিচ্ছু করলো না। লাথ আপনার জায়েজ হয়ে গেল? প্রকাশ্য রাস্তায় সবার সামনে আপনার থাপড়ানো জায়েজ হয়ে গেল? একটা শিক্ষিত উচ্চ বংশের মেয়ে, টাকা পয়সা আছে, হাও আপনি অন্য মেয়েদের জন্য সঠিক দৃষ্টান্ত না? এই এত বড় গাধামি সঠিক দৃষ্টান্ত হইতে পারে না বোন। বিশ্বাস আর অন্ধবিশ্বাসে আকাশ পাতাল পার্থক্য থাকে। সংসার করতে চাওয়া আর আপনি যেটা করতেছেন আমি জানি না এটারে কি কি ভাষা বলে বোন। আমার এটা আমি বোকামি করে ফেলেছি, আর এখনো সংসার করতে চাই। মানুষ জানোয়ারকেও প্রতিদিন মারে না, যেটা আপনার করছে। আমাকে এইভাবে টর্চার গুলো করেছে দিনের পর দিন। আমার মার সাথে কথা বলতে দেয় নাই, মা বিল্ডিং এর নিচে এসে দাঁড়িয়ে থাকছে। আমার আপনি পাগল। মানে আমাকে প্রচন্ড মারে আর কি, চোরাচুরি করে। আমি ওই রাতে কি করবো বুঝতে পারছিলাম না। 11টা পর্যন্ত উনি আমার বাসায় ছিলেন। আমার মা ফোন করে, আমি ফোন ধরতে পারি না। আমি কি করবো বুঝতে পারছিলাম না। ওই রাত এভাবেই কাটালাম। আপনার তো ভয় পাওয়ার কথা। মেরেছে, আবার যত্নটাও করেছে। আমি যে একা একা বের হয়ে যাব, দরজাটা লক করে যেত। দিনের বেলায়? দিনের বেলা। দিনের বেলা আপনার বন্দি রেখে যেত? বন্দি রেখে যেত, তালা মেরে যেত? তালা মেরে যেত। আমার কাছে কোনো ফোনও থাকতো না। মানে আমি যোগাযোগটা করবো কিভাবে, আমি যাবো কিভাবে? আমি মায়ের কথা শুনি নাই, এটা আমার সবচেয়ে বড় ভুল। হইয়া মায়ের কথা আমি শুনি নাই। আমি যদি তখন মায়ের কথা শুনতাম, আমি ওনার সাথে বিয়ের জন্য রাজি হতাম না। আপনি মায়ের কথা না শুনলেন, কিন্তু যে লোকটার সঙ্গে আপনি বিয়ে করবেন, থাকবেন বলে প্ল্যান করলেন, তার গ্রামের বাড়িতে আপনি একবার খোঁজ নিলেন না? সেগুলো আমি এখন চিন্তা করছি। আমি কয়েকদিন কন্টিনিউসলি কান্না করতে করতে এখন চোখে সমস্যা হয়ে গেছে আমার। আপনার চোখ লাল টকটকে হয়ে গেছে। আমরা পয়েন্ট বলে রাখি, এই যে ঘটনাটা আপনারা এখন শুনছেন, এই ঘটনাটা মহামান্য বিচারকের কাছে বিচারাধীন। তিনি সত্য মিথ্যা সম্পর্কে সঠিক রায় দেবেন, কিন্তু আমরা এই ঘটনাটা প্রচার করছি আপনাদের সচেতনতার জন্য। এবং এই মেয়েটা যে তার নিজের গল্পটা বলছে, সে আপনাদেরকে বলছে যেন আপনারা এরকম কোনো পরিস্থিতির মধ্যে শিকার না হন। সো আপনারা বিচারের ভার অনেকখানি আপনাদের হাতে, আপনারা বুঝবেন, জানবেন কি বলতে হবে, কি করতে হবে। প্লিজ। একটা শিক্ষিত মানুষ, এত অল্প বয়স্ক একটা মানুষ, চোখ ভরা জল, কি হয়েছে সোনা? আমি
মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট করার পর ভাবলাম যে আমি বিদেশে চলে যাব উচ্চতর শিক্ষার জন্য, ডাবল মাস্টার্স এবং পিএইচডি করব। এজন্য হচ্ছে আমার কোচিং সেন্টারে ভর্তি হওয়া আইএলটিএস এর। সেখানে প্রথমে ভর্তি হয়ে আমি একটি স্পোকেন ক্লাসে, ওটা শেষ করে আইএলটিএস এর কোর্সটা করতে চেয়েছিলাম। যখন আমার কোর্সটা প্রায় শেষের দিকে, এর মধ্যে ক্লাসে আমি দেখতাম প্রায় 50-60 জন স্টুডেন্ট ছিল। একজন টিচার ছিলেন, ওনার নাম হচ্ছে, সবাই স্যার নামেই চিনেন, উনি মোহাম্মদ ব্রাঞ্চে ছিলেন তখন। এবং উনি দেখতাম যে আমাকে একটা এক্সট্রা কেয়ার দেখাতো ক্লাসের মধ্যে, এবং আমাকে বোর্ডে নাম্বার লিখে ইশারা করতো, নাম্বারটা তার মোবাইল নম্বর লিখে, জি জি, যে নম্বরটা সেভ করে জি রাখো। জি, ওকে। আমাকে ইশারা করতো। কিন্তু প্রথম আমি পাত্তা দিইনি, কারণ আমার একটা ইচ্ছে ছিল আমি ফ্লুয়েন্টলি কথা বলবো, এবং আমি হচ্ছে আইএলটিএসটা কমপ্লিট করে, মানে আমার স্পোকেন এটা একটু প্রবলেম ছিল, ওটা শেষ করে আমি বিদেশে চলে যাব, আমার একটাই ইচ্ছে ছিল। কিন্তু একটা সময় গিয়ে উনি আমাকে প্রায় ক্লাসের শেষের সময় গ্রুপ থেকে, আমাদের একটা গ্রুপ ছিল প্রত্যেক স্টুডেন্টের, নাম্বার নিয়ে ওখান থেকে আমাকে উনি কল করেন। এবং তখনও আমার সাথে ওনার স্টুডেন্ট এবং টিচার যে একটা বিহেভিয়ার আছে ওই রকমই ছিল। এবং ওনাকে আমি তখনও বলেছিলাম আমার শুধু একটাই চাওয়া, আমি ভালো একটা স্কোর চাই আইএলটিএস এর। নিশ্চয়তা দেয় বা আশ্বাস দেয় যে আমি তোমাকে সাহায্য করব, সর্বাত্মক সাহায্য করব। এরপর ওনার সাথে আমার আস্তে আস্তে একটু কথা হয়, মেসেজ হয়, একটু ঘনিষ্ঠতা একটু বেড়ে যায়। উনি আমাকে কফি ডেটের অফার করে, খাইও কফি একসাথে খাই। তখন তো আপনি সিঙ্গেল, আপনি তো বিবাহিত না? না। ওকে। তো ওই সময়টা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে উনি আমাকে জানায় আমাকে বিয়ে করবেন। আচ্ছা। একটা সময় গিয়ে প্রায় 5 মাস পরে উনি আমাকে তখনও স্বাভাবিক প্রেমের সম্পর্ক? জি, মানে এমনি মিশছি, ঘুরছি, ক্লাস করছি, পড়াশোনা করছি। খুব গভীর তো তখনও হয় না না, কোনো কিছুই হয়নি তখন। আমাকে উনি জানান যে আমাকে বিয়ে করবেন। জি। কিন্তু আমার মাঝখান থেকে যে একটা প্রেম ওরকম কিছু ছিল না, একটু ছিল ভালো লাগা, একজন টিচার হিসেবে যে একজন মানে ভালো তখন লাগা। আপনার তরফ থেকে ভালোবাসা সৃষ্টি হয় না, না? তখনও হয়নি। ওকে। এরপর হচ্ছে উনি আমাকে জানান উনি আমাকে বিয়ে করবেন। যখন এই কথাটা উনি জানান, আমি প্রথমে অস্বীকার করি, কিন্তু উনি খুব জেদ ধরেন যে না, আমাকে বিয়ে করবেন। এরকম আপনি একটা- কেন মানে করতে চাইলেন না, সে কেন জিদ ধরলো? উনি আমার মায়ায় পড়ে গিয়েছিলেন, আমাকে এতটুকু বলেছেন যে আমি তোমার মায়ায় পড়ে গিয়েছি, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা আমাকে বলেছেন। এরপর আমি আমার মায়ের সাথে দেখা করিয়ে দিই ওনার। উনি আমার মায়ের সাথে দেখা আপনার মার করেন। সঙ্গে টিচার দেখা করে? জি। দেখা করে আমার মা যা আছে সবকিছু খুলে বলে, আপনার সম্পর্কে? আমার সম্পর্কে। ইভেন উনি আমার বাসার সামনে থেকে এসে আমার বাসা বাড়িঘর যা আছে সব দেখে যান। এরপরে উনি আমাকে বলেন যে আমি তোমাকে বিয়ে করব। আমার ভেতরেও একটু ভালো লাগা ছিল একটু, যখন আমি দেখলাম যে না, আমার সম্পর্কে সবকিছু শুনে জেনে আমাকে ভালোবাসতে চাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনার সম্পর্কে সবকিছু জেনে শুনে মানে কি? মানে হচ্ছে আমার আগে একটা বিয়ে হয়েছিল, আমি যখন এসএসসিটা কমপ্লিট করি ছোট বয়সে? ছোট বয়সে আমার একটা বিয়ে হয়েছিল। ওকে। তো সেটা আমার মাকে বলে দিয়েছে, আমিও বলে দিয়েছি, কিন্তু আমার কথা উনি বিশ্বাস করেননি যে আমি বিবাহিত, আমাকে দেখলে নাকি মনে হয় না, এরকম বলতো আর কি। তারপর হচ্ছে আমার মা বিষয়টা যখন জানতে পারে, ওই দিন যখন দেখা করে, আমার মা বলে যে না, আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দেবো না। কেন? আমার মা এর আগেও হচ্ছে ইতিমধ্যে খোঁজখবর নিয়েছে ওনার সম্পর্কে, অনেকগুলো নেগেটিভ তথ্য পেয়েছে। যেমন এর আগে উনি ফার্মগেট ব্রাঞ্চে ছিল, আমি যখন ক্লাস করেছি তখন মোহাম্মদপুর ছিল, কিন্তু এর আগে ফার্মগেট ব্রাঞ্চে ছিল। ওইখানে ঠিক 1.5 বছর আগে অনলাইনে একটা নিউজ আসছিল, ওনার ধর্ষণ সংক্রান্ত একটা নিউজ। উনি ছাত্রীদেরকে, মেয়ে স্টুডেন্টদেরকে একটা উত্ত্যক্ত করা নিউজ, যেটা আমি জানতে পারি নাই, আমি জানতে পেরেছি রিসেন্টলি, গণমাধ্যমে এসেছিল? গণমাধ্যমে এসেছিল। এবং ওনাকে ওইখান থেকে বাদ দিয়ে দিয়েছে। তারপর পুরান ঢাকা যে ব্রাঞ্চটা ছিল ওইখানে ওনাকে নেয়নি, নিয়েছিল কিন্তু আবার বাদ দিয়ে দিয়েছে। এই সমস্ত কারণে মিরপুর থেকে মানে একই কাহিনী ওনার ছিল। এরপর আমার সাথে দেখা হয়েছে। তো এই কোনো কিছু আপনি তখনো জানতেন না? আমি তখনও জানতাম না। এই ঘটনাগুলো আপনি জানলেন কবে যে তার সম্পর্কে এরকম কাণ্ড মানে আমি বলছি, আমি কাহিনীতে আসব। আমাকে এমন করে রেখেছিল, আমাকে বাসা থেকে বের হতে দেয়নি। আমার হাতের ফোন, আমার 2টা হাতের ফোন উনি নিয়ে গিয়েছে, মানে আমি কারোর সাথে যোগাযোগ করব আমাকে এটাও করতে দেয়। আমার কিন্তু অনেক টর্চার ওনার সঙ্গে আপনি যখন বললেন, আমাকে এই পর্যন্ত বললেন যে ওনার সাথে আপনার মানে রাজি হয়নি মা দিতে। জি জি। রাজিটা করালো কেমনে? আমার মা রাজি হয়নি। এরপর ওনাকে আমি জানাই যে আমার মা কিছুতে রাজি হচ্ছে না, কিন্তু উনি বলে যে না, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার মাকে একটা সময় রাজি করাবো, তুমি টেনশন করো না। দেন আমি হচ্ছে রাজি হই এবং ওনাকে আমি জানাই যে মা তো খুব অশান্তি করছে আমার, আমি এখন কি করব। উনি আমাকে বলে যে আগামী 7 দিনের মধ্যে আমরা বিয়ে করব, তুমি একটা বাসা নাও, আমাকে বলছে। তারপরে আমরা বিয়ে করে যখন দেখবে যে আমি ভালো, আমি তোমার উপযুক্ত, তখন উনি রাজি হয়ে যাবে। আমাকে ঠিক এইভাবে উনি আমাকে বোঝায়, আমি ওনার কথা মতো তাই করি। তখন আমার বাড়িতে আমার মা প্রচন্ড চাপ সৃষ্টি করছে, আমার মা কিছুতেই মেনে নিবে না। ওনার অফিস পর্যন্ত আমার মা এটা একটা কমপ্লেন করেছে
ওনার অফিসেও কর্মক্ষেত্রেও কমপ্লেন করেছে। লিখিত না, মুখে আর কি গিয়েছে, বলেছে সবকিছু যে আমার মেয়েকে ডিস্টার্ব করছে। জি জি। এরপর ওখান থেকে ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল একবার। ওকে। তারপর হচ্ছে উনি আমাকে এই কথাটা বলে, আমি খোঁজ খবর নিয়ে একটা আমার বাড়ি থেকে জাস্ট 10 মিনিট দূরত্বে, আমার নিজের বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে আমি একটা বাসা ভাড়া নিই। এবং ওইখানে হচ্ছে আমি বলেছি যে আমরা বিয়ে করবো খুব শীঘ্রই, বিয়ের পরে আমি এখানে আমার হাজবেন্ড নিয়ে উঠবো। এখন আমি এখানে রাত থাকবো না, জাস্ট আমি 7 দিনের মতো গোছাবো। আমি আমার নিজের টাকা দিয়ে ওখানে আনুষঙ্গিক যা যা লাগে বেসিক নিড গুলো। আপনার টাকা দিয়ে মানে আমি এর আগেও 10 বছর শিক্ষকতা করেছি। আমি নিজে শিক্ষকতা করেছি 10 বছর। কিন্তু বাসাটা তো হাজবেন্ডের নেওয়ার কথা, নিবে তো সে, খরচটা করবে সে, আপনি কেন করছেন? উনি বলেছে তুমি করো আপাতত, এটা বলেছিল আমাকে। এজন্য আমি আমার টাকা দিয়ে হাড়ি পাতিল চুলা ফ্যান লাইট যা লাগে একটা মানুষ থাকার জন্য সবকিছু করতে থাকি। এবং একটা দিন বৃষ্টির দিন ছিল তখন, এটা বলছি আমি গত মার্চের 2025 সালের মে মাসের 31 তারিখের ঘটনা বলছি, গত 25-এর। লেপ্ত শোক আমার বাসায় দিয়ে যায়। আমার বাসাটা ছিল 6 তলায়। তখন প্রচন্ড বৃষ্টি ছিল এবং লেবাররা যে দিয়ে গিয়েছে ওনাদের পায়ে প্রচন্ড নোংরা ছিল। আমি ওগুলো মুছতেছিলাম এবং পরিষ্কার করছিলাম, ক্লিন করছিলাম আর কি। এর আগে ওনার সাথে আমার কথা হয়, উনি বলছে উনি মানিকগঞ্জ যাবে, আমাকে বললো মানিকগঞ্জ যাচ্ছি। এর মধ্যে আমার কোনো কিছু নেই, আমি কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ত, আমি কাজ করছি। হঠাৎ করে আমার দরজায় নক। আমি ভেবেছি হয়তো বাড়িওয়ালা এসেছে। যে তখন আমি আবার ফোন করেছিলাম কিছুক্ষণ আগে যে আমার পানিটাই একটু সমস্যা হচ্ছে, একটা কলে আর কি। উনি বললো যে ঠিক আছে আমি দেখছি, লোক পাঠাচ্ছি। নক করে, আমি দরজাটা খুলি দেখি উনি। আমি অবাক হয়ে যাই। আমি জিজ্ঞেস করলাম আপনি এখন আপনি না বলেন মানিকগঞ্জ যাচ্ছেন? উনি কোনো কথা বলেন না, ঠকিয়ে আমার হাতে একটা ফোন ছিল, ফোনটা নিয়ে যায়, উপরের দরজাটা লক করে দেয়। তারপর আমাকে প্রচন্ড মারে আর কি, চোরাচুরি করে, ধর্ষণ করে। আমি ওই রাতে কি করব বুঝতে পারছিলাম না। 7টার দিকে রুমে ঢুকে আমি 9টার মধ্যে আমার বাসায় ব্যাক করব, কারণ হচ্ছে আমার বাসাটা খুব কাছে, রিক্সা নিলে 5-6 মিনিট আমার বাসায় চলে যাওয়া যায়। 11টা পর্যন্ত উনি আমার বাসায় ছিলেন। আমার মা ফোন করে, আমি ফোন ধরতে পারি না। আমি কি করবো বুঝতে পারছিলাম না। ওই রাত এভাবেই কাটালাম। জোর করে, অথচ সে তো আপনার ভালোবাসা মানুষ, সে 2 দিন পরে বিয়ে হবে। আমাকে বলেছে 7 দিন পরে বিয়ে করবে। একটা পবিত্র সম্পর্কের দিকে এগোচ্ছে, আপনাকে তাহলে জোর করবে কেন? অপবিত্র কেন করবে? জানি না, করেছে এটা। আপনি চিৎকার করার চেষ্টা করেন, বাধা দেওয়ার চেষ্টা করেন? আমাকে বলেছে তুই কি জীবন চাস নাকি চিৎকার করবি? যদি মরতে চাস তাহলে চিৎকার কর। আমি আর সাহস পাইনি, কারণ রুমের মধ্যে টোটালি আমি একা। আমাকে যদি মেরে ফেলে, আমি দিন শেষে এটা ভয় পেয়েছি, আমাকে যদি মেরে ফেলে। 11টায় উনি চলে যায় আমার রুম থেকে। চলে যাওয়ার পর আমি থাকি। সকালবেলা আমি কাউকে কিচ্ছু জানাই না, ফোনেও না, এমনি কোনো কিচ্ছু বলি না। চলে যাই কেরানীগঞ্জ মডেল থানায়। ওখানে কি সবকিছু আমি বলি ওনাদেরকে। সবকিছু বলার পর ওনারা একটা মামলা দায়ের করে। আমি মামলা সম্পর্কে এতটা অভিজ্ঞ না, আমি বুঝিও না, এখনো পর্যন্ত বুঝি না আমি কোনটা কি। যখন মামলাটা হয় আমি বাসায় চলে আসি। আমার মেডিকেল করে এই সরকারিভাবে, ওখানে আমি 2 দিন থাকি থানায়। তারপর আমার সাথে মহিলা পুলিশ থাকে এবং সব শেষ করে প্রসিডিউর যা ছিল ওনাদের শেষ করে আমি বাসায় চলে আসি। ঠিক ওই দিন আবার আমাকে কল করে যে সুমাইয়া আমি আসছি। আমি বললাম না, আমি এটা আর সমর্থন করব না, কিন্তু আমি যে মামলা করেছি এটা ওনাকে আমি জানাই না। এটা আমাকে পুলিশে বলতে নিষেধ করে দিয়েছে, আপনি বলবেন না মামলা করেছেন। উনি আমাকে বলে তুই তো জানোস না, ঠিক এইভাবে এমন আর কথা কপি করছি, তুই তো জানোস না, আমি তো ভিডিও করে রেখেছি, যদি এখন তুই অস্বীকার করিস তাহলে আমি তোকে নেটে এটা ভাইরাল করে দেবো। আমি আর কিছু বলি না, ফোনটা রেখে দিই। আমি পুলিশকে কল করি যে উনি আমাকে বলেন আপনি চুপ করে থাকেন, আমাদের কাছে আমরা করব, আপনি টেনশন নিন না। কিন্তু আমি দেখলাম যে না, উনি আবার চলে আসবে আমার বাসায়। এরপর আমি ট্রিপল নাইনে কল করি। ট্রিপল নাইনে কল করার পর উনি আমার বাসায় আসছে, তার ঠিক 20 মিনিট পর পুলিশ আসছে। পুলিশ এসে ওনাকে ধরে নিয়ে গেছে আমার সামনে থেকে। আমারে তখন বলে সুমাইয়া আমি খুব অসহায়, তুমি তো জানো। উনি আমাকে আবার বলছে ওনার কথা যে আমি খুব গরিব, আমার বাড়ি নাই, ঘর নাই, আমার বাবা নেই, বাবা অনেক ছোটবেলা মারা গেছে, আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, অনেক স্ট্রাগল করে পর্যন্ত আসছি, তুমি আমার ক্যারিয়ারটা নষ্ট করো না। উনি আমার এই কথাটা বলে। তখন আমার ভেতর থেকে প্রচন্ড জেদ কাজ করছে যে আমরা তো বিয়ে করব, তাহলে এইটা না করলেও তো হতো, আমরা তো খুব শীঘ্রই বিয়ে করতাম,
আমার প্রচন্ড জেদ কাজ করছিল। আমি কিছু বলি না, ওনাকে পুলিশ নিয়ে যায়। সারা রাত আমাকে পুলিশকে কনভিন্স করে 4 থেকে 5 বার উনি আমাকে কল করে একই কথা বলতে থাকেন এবং বলেন, তুমি যদি কালকে সকালে না আসো, আমাকে না বাঁচাও, তাহলে তোমাকে আমার হয়ে যাবে, কি বলে, রিমান্ড হয়ে যাবে। তুমি আমাকে আসো, বাঁচাও, আমি তো তোমাকে বিয়ে করবো, আগেই বলছি, ভালোবাসি তোমাকে, এরকম আমি নিজেকে করতে পারি নাই। উনি আমাকে এটা বলছে, কিন্তু আমি ভাবলাম যে না, তাহলে আমাকে বলে আসতো, আমার বাসায় যা আসলো আমাকে না বলে আসতো না, মিথ্যে কথা। উনি বলতেছে মানিকগঞ্জ। এরপর আমি যাই থানায়। পরের দিন সকালে, যেদিন ওকে রাতে নিয়ে গেল, ওর ভাই কল করলো সারা রাত। পরের দিন সকালে আমি থানায় যাই, কিন্তু থানায় গিয়ে দেখি তখন আর কিছু করার নেই, অলরেডি ফাইল হয়ে গেছে এবং ওকে কোর্টে চালান করে দিবে 11টার মধ্যে। ও তখন আমাকে ফোনে করে, আমাকে দিক নির্দেশনা দেয়, ডিরেকশন দেয়। আমাকে ফোনের মাধ্যমে পুলিশকে কনভিন্স করে ফোনের মাধ্যমে আমাকে অ্যাডভোকেটের নাম্বার দিলেন, এবং ওই অ্যাডভোকেটের সাথে আমি যোগাযোগ করে আমার নিজের টাকা দিয়ে, আমার হচ্ছে কার্ডে টাকা ছিল, আমার কার্ডটার সাথে ছিল, তখন 30,000 টাকা আমি বুথ থেকে তুলে অ্যাডভোকেটের সাথে কথা বলে ওনার জামিন করে। জামিনটা হয় আবার কিভাবে, বিয়ের শর্তে। অ্যাডভোকেট আমাকে বলে, যদি আপনি বিয়ে না করেন, এই ধরনের মামলায় সাধারণত জামিন হয় না, আপনি আজকে বের করতে পারবেন না। এটা হচ্ছে গত 2025-এর জুন মাসের 3 তারিখের কথা বলছি। 3 তারিখে উনাকে অ্যারেস্ট করে 4 তারিখে ওনার জামিনটা হয় আর কি। আর ঈদটা ছিল হচ্ছে, কুরবানি ঈদটা ছিল 7 তারিখে। ওই দিনই লাস্ট ওয়ার্কিং ডে ছিল, ওই দিনই কোর্টটা অফ হয়ে যাবে। এরপরে তা না হলে ওনাকে আর কি জেলেই থাকতে হবে সারাক্ষণ। একবার যদি জেলে নাকি চলে যায় আব্দুল্লাহপুর, তাহলে নাকি বের করাটা খুব টাফ হয়ে যাবে। আমাকে